তার আগে একটা বলি, এর আগে যেটা বলেছিলাম যে আমরা জ্ঞান সঞ্চয় করি যে ইন্দ্রিয়গুলোর দ্বারা, সেই যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, সেগুলোকে আমরা জ্ঞানেন্দ্রিয় বলি। আচ্ছা, এইবার এই জ্ঞানেন্দ্রিয়র মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ চোখ, এটা আমরা দেখেছিলাম। এবার চোখের মধ্যে যে বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমাদেরকে একটু লিখে নিতে হবে বা বুঝে নিতে হবে, ঠিক আছে? তাহলে একটু বোঝার চেষ্টা করা যাক চোখ বিষয়টা। তাহলে হেডিং করে নাও, ওই স্নায়ু ও ইন্দ্রিয়। মোটামুটিভাবে যদি চোখের গঠন দেখা যায়, তাহলে এইখানটায় একটা লেন্স থাকে, লেন্সের উপরে একটা আবরণ থাকে, আর লেন্সটা কিছু পেশি এরকমভাবে ধরে থাকে। এইখানটায় আমরা জানি এখানে একটা প্রতিবিম্ব তৈরি হয়, আর এইখানটাকে, এই বিন্দুটাকে বলা হয় পিতবিন্দু, এই বিন্দুটাকে বলা হয় অন্ধবিন্দু। এরকম আমরা বিজ্ঞানের মধ্যে চোখ পড়েছি, তাই তো? এই যে চোখের ভেতরে এই অংশটা যেটা থাকে, এই ভেতরে যে অংশটা থাকে, এই অংশটাকে বলা হয় কর্নিয়া, এই যে অংশটা। এবং এই একটা মাত্র জিনিস এখনো পর্যন্ত বিজ্ঞান কর্নিয়া আবিষ্কার করতে, কর্নিয়া তৈরি করতে পারেনি। মানে ব্যাপারটা দেখো, বিজ্ঞান এখন কৃত্রিম কিডনি তৈরি করে ফেলেছে, কৃত্রিম হার্ট তৈরি হওয়ার সম্ভাবনা, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তো তৈরি করেই, তাই তো? যেটা আমরা প্রস্থেটিক ইয়েতে দেখি। কিন্তু এখনো পর্যন্ত কৃত্রিম কর্নিয়া কোনোভাবেই তৈরি করা যায়নি, বা যাবেও বলে মনে হয় না। আগামী 50-100 বছরেও বিজ্ঞান তৈরি করতে পারবে কিনা জানা নেই। সেই একটা মাত্র কারণে চক্ষুদান এত গুরুত্বপূর্ণ। লেন্স তৈরি করে নিয়েছে বিজ্ঞান, কারণ কারো যখন ছানি অপারেশন করে, ছানি অপারেশন করলে কি হয়, লেন্স বসায় না ওখানে, আসল যে লেন্সটা আছে সেটা তো অস্বচ্ছ হয়ে যায়, সেটাকে কেটে তুলে দেয়, দিয়ে সেখানে একটা লেন্স বসায়। তাহলে লেন্স, বিজ্ঞান চোখের মতো লেন্স আবিষ্কার করে ফেলেছে, কিন্তু কর্নিয়া আবিষ্কার করতে পারেনি। সেই কর্নিয়ার কারণেই চক্ষুদান করা হয়। চক্ষুদান ওই জন্য গুরুত্বপূর্ণ, এটা মনে থাকবে। তাহলে ওই কথাটা দরকার হলে লিখে নিতে পারো, যে শুধু কর্নিয়ার জন্য চক্ষুদান, কর্নিয়া প্রতিস্থাপন করা যায় না বলেই চক্ষুদান এত গুরুত্বপূর্ণ। এইবার চোখের ক্ষেত্রে তোমরা কিছু কিছু টার্ম দেখেছো। একটা হচ্ছে মায়োপিয়া, এটা শুনেছ? আর হাইপারমেট্রোপিয়া শুনেছ? বিজ্ঞানে পড়েছ। মায়োপিয়া হলে কি হয়? যখন দূরের দৃষ্টি নষ্ট হয়ে যায়, হ্যাঁ। আর যদি কাছে চলে যায়, কাছের পাওয়ার চলে যায়, তাহলে হাইপারমেট্রোপিয়া। আচ্ছা, এটা তো আমরা মোটামুটি জানি। দূরের দৃষ্টি যদি নষ্ট হয়ে যায়, তাহলে কোন ধরনের লেন্স দেয়, বা এই পাওয়ারটাকে কি পাওয়ার বলে? দূরের দৃষ্টি চলে গেলে এটা মনে রাখবে, এখানে অবতল লেন্স ব্যবহার। অবতল মানে মাইনাস পাওয়ার ব্যবহার হচ্ছে। মাইনাস পাওয়ার, যেটা আমরা বলি পাওয়ারে মাইনাস থাকে চশমাতে, সেটা অবতল লেন্স। কেউ মাইনাস পাওয়ার পড়েছে মানে দূরের জিনিস সে ভালো দেখতে পায় না। আর যদি হাইপারমেট্রোপিয়া হয়, তাহলে হাইপারমেট্রোপিয়া মানে সে কাছের জিনিস দেখতে পায় না, এখানে উত্তল লেন্স দেওয়া হবে, তার মানে এখানে প্লাস পাওয়ার দেওয়া হবে, ঠিক আছে? এটাতে গন্ডগোল হয় বলে লিখে রাখছি। আচ্ছা, এইবার চোখ সংক্রান্ত আর যে বিষয়গুলো, চোখে যদি ছানি হয় সেটাকে কি বলা হয়? ক্যাটারাক্ট। তাহলে এটা মনে রাখবে, ক্যাটারাক্ট এটা হচ্ছে চোখের ছানি। ক্যাটারাক্ট অপারেশনে চোখের ছানি হয়, ঠিক আছে? এটা চোখ গেল। আচ্ছা, চোখের ক্ষেত্রে আর সমস্যা কি হয়, মানে এটা কেন আমাদেরকে এইগুলো জানতে হচ্ছে? কারণ কোনো বাচ্চা যদি আসে, সেই বাচ্চার দৃষ্টিগত প্রতিবন্ধকতা যদি কিছু থাকে, প্রাথমিকভাবে আমাকে তো সেটা চিনতে হবে, রেকগনাইজ করতে হবে, তারপর তো আমি তাকে কোথায় নিয়ে যাব সেটা তো আমি ভালো বুঝতে পারবো। কারণ অধিকাংশ ক্ষেত্রেই ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন লার্নার যদি হয়, তাদের বাবা মারা এটা বুঝতেও পারে না সন্তানের কিসের সমস্যা হয়েছে। বুঝতে পেরেছো তো? তো সেই জন্য, আচ্ছা, ক্যাটারাক্ট হলো। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে চোখের আর কি হয়, আর কি রোগ হয়, সেটা হচ্ছে কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস জানো? শুনেছো কনজাংটিভাইটিস? কনজাংটিভাইটিস মানে যেটা এমনি বলে না, চোখ ওঠা, চোখ উঠেছে। আচ্ছা, কনজাংটিভাইটিস মানে দেখো, আমাদের চোখের বাইরে যে আবরণটা আছে না, এই যে বাইরের উপরের আবরণ, এটাকে কনজাংটিভা বলে।
তাহলে এই কনজাংটিভা আবরণে যখন ভাইরাসের কারণে সেই আবরণটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন সেটাকে কনজাংটিভাইটিস বলে। বুঝতে পেরেছি? হ্যাঁ, এইবার প্রসঙ্গ জয় বাংলা কেন বলে, বলো জয় বাংলা কেন বলে, জানা আছে? আচ্ছা, সেটা হচ্ছে যখন দেশ ভাগ হয়েছিল, দেশ ভাগ হওয়ার সময় দেখেছি যে ওই বাংলা থেকে দলে দলে মানুষ আমাদের এখানে প্রবেশ করতে। এবার সেই সময় তুমি ভাবো সেই মানুষগুলো উদ্বাস্তু, তাদের বাড়িঘর কিছু নেই, তারা কোনো রকমের জীবন বাঁচিয়ে পালিয়ে আসছে, কাউকে কাউকে হয়তো লুকিয়ে থাকতে হচ্ছে জলের মধ্যে। তো সেই সময় শরীর দুর্বল, সবাই দুর্বল, সেই সময় এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছিল। এবং সেই ওই বাংলা থেকে যে সমস্ত মানুষজন আসতেন তাদের কারো কারো হয়তো বা অনেকজনারই হয়তো হয়তো পুকুরে জলে ডুবে ডুবে ছিল বাঁচার জন্য, কোনো কারণে কনজাংটিভাইটিস হয়ে গেছে। সে যখন এসছে এখানে, এবং এখানে আসার পর কোথায় থাকতে হতো তাদেরকে, তাদের জন্য ওই সরকারি শিবির করা হয়েছিল যেখানে পালে পালে মানে গবাদি পশুর মতো থাকতে হতো, তাই না? তাহলে সেই সমস্ত জায়গায় যখন আছে সেখানে তো তোমার মানে কি বলবো, সুস্থভাবে থাকার পরিবেশ নেই, গাদাগাদি করে মানুষজন থাকে। তাহলে সেখানে ওই এই ভাইরাসের সংক্রমণে সবারই হয়ে যাওয়ার সম্ভাবনা। তাহলে ওই বাংলা থেকে যে সমস্ত উদ্বাস্তু যারা এসেছিল তাদের প্রায় সবারই মধ্যেই এই ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে গেল। আর যেহেতু এই সংক্রমণ ছড়িয়ে গেল, এদের থেকে অন্যজন আর হতে পারে, তখন অন্যান্য লোকজন যারা আছে তারা ওই উদ্বাস্তু যদি দেখতো, তাদের চোখ লাল যদি দেখতো, তাহলে দূর থেকে জয় বাংলা, যাবে না ওইদিকে আর, তাহলে তারও চোখে সংক্রমণ হয়ে যাবে। তো এইখান থেকে ওই কনজাংটিভাইটিস কথাটা জয় বাংলা হিসাবেই ধরো বেশি জনপ্রিয় হয়ে গেছে। বুঝতে পেরেছি? মানে এই জয় বাংলা শব্দের মধ্যেও করুণ ইতিহাস লুকিয়ে আছে, তাই না? আচ্ছা, তাহলে ক্যাটারাক্ট হলো, কনজাংটিভাইটিস হলো, আর চোখের কি সমস্যা হয়? চোখের পাওয়ার টাওয়ার হলো। আর যেন কি সমস্যা হয়? আচ্ছা, একটা খুব, হ্যাঁ, আঞ্জনি হয়, ঠিক আছে। আর একটা বড় সমস্যা হয় অনেকের, সেটা হচ্ছে তোমার ওই চোখে প্রচুর পরিমাণে পিচুটি জমে থাকে, সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়। যদি কারো চোখে প্রচুর পিচুটি জমে, তাহলে ইনিশিয়ালি অ্যাজ এ টিচার তুমি কি করবে? বা চোখ ভালো থাকার প্রাথমিক উপায় কি জানো? সবারই চোখ ভালো থাকবে, প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মুখ ভর্তি করে জল নেবে, মুখে যতটা জল আঁটে ততখানি জল নেবে, এতটা জল নেবে যাতে আমাদের ভেতরে, চোখের ভেতরে যে গ্রন্থিগুলো আছে সব কিছুর ওপরে চাপ পড়ে যেতে। দিয়ে নেওয়ার পরে হাতে ঠান্ডা জল নিয়ে এরকমভাবে চোখে জলের ঝাপটা দিয়ে যাবে। যতক্ষণ শ্বাস বন্ধ করে রাখতে পারো ততক্ষণ, 20, 25, 30 যতটা পারছো জলের ঝাপটা দিয়ে যাবে। প্রত্যেক দিন সকালবেলায় করো এটা, তোমার চোখের জ্যোতি বেড়ে যাবে। বুঝতে পেরেছো? আর অন্তত পক্ষে 10-15 মিনিট খালি পায়ে মাটির উপর থাকতে হবে, এটা করতে পারলেও চোখের জ্যোতি বেড়ে যাবে। আর কিছু জিনিস আছে যেগুলো খাওয়া, ভিটামিন এ জাতীয় জিনিস, ঠিক আছে। আর একটা হয় যেটাকে ফ্ল্যাক্সিড বলে, এখন পাওয়া যায় ফ্ল্যাক্সিড, এটা চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। তো এইগুলো খাবারের মধ্যে ইনক্লুড করে রাখলে চোখ ভালো থাকবে। যদি কোনো বাচ্চার যদি চোখের সমস্যা থাকে, চোখে জলের ঝাপটা দিতে বলবে। আর একটা সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত যে যারা এই পরিবেশ থেকে আসে না, দেখা গেছে তাদের বিছানা বা বালিশ ভালো পরিষ্কার নেই বা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে, সেই জন্য ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশি হয়। তো ওটা ওদেরকে বলতে হবে, রোদে দেওয়ার কথা বলতে হবে, পরিষ্কার থাকার কথা বলতে হবে। বুঝতে পেরেছো? না হলে অনেকের চোখের দৃষ্টি হারিয়ে যায়, অনেকের কানে সমস্যা হয়, পরে আসছি সেটাতে। হ্যাঁ, ওইরকমভাবে কানে শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপরে এইবার আর একটা হচ্ছে, সেটা হচ্ছে বর্ণান্ধতা। বর্ণান্ধতা জানো? কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস মানে কি? আমরা জানি যে ধরো এই যে আমাদের যে মানে 3টে কালার আছে, প্রাইমারি কালার আছে, যাদের কারো যদি বর্ণান্ধ হয় না, সেই কালারগুলোর মধ্যে 2টো কালারকে সে মিশিয়ে ফেলে, বুঝতে পারে না। হয়তো দেখা গেল নীল আর সবুজের ক্ষেত্রে সে আলাদা করে হয়তো নীল রঙটা চিনতে পারে না বা সবুজ রঙটা বুঝতে পারে না। এবং এই বর্ণান্ধটা এটা জিন ঘটিত রোগ, জিন ঘটিত বা জিন বাহিত, এবং শুধুমাত্র পুরুষদের হয়। জানো কি? পুরুষদের হয় বর্ণান্ধতা, পুরুষদের হয়, পুরুষরাই বহন করে এটা, ঠিক আছে। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেমন দুজনাই বহন করতে পারে,
কিন্তু আক্রান্ত বেশি মেয়েরা হয়। আচ্ছা, আর একটা জিনিস দেখবে, সেটা হচ্ছে বলা হয় যে ভিশন, 20/20 বা 6/6 ভিশনের কথা বলা হয়। এটা দেখেছো কি কখনো 6/6 ভিশন? যদি দেখবে মানে যারা এই ধরনের যে সমস্ত চাকুরিতে বর্ণান্ধতা চেক করা হয় সেই সমস্ত চাকুরিতে এটাও দেখা হয় যে 6/6 ভিশন আছে কিনা। 6/6 ভিশন মানে হচ্ছে সে উপযুক্ত দেখতে পায় নাকি। 6/6 ভিশন মানে কি, যে বস্তুটা এই 6/6 হলো, এটাকে মিটার বলে, মিটার মাপা। 6 মিটার দূরে থাকা বস্তুকে আমি 6 মিটার দূর থেকে দেখতে পাচ্ছি। মানে এটা এইরকমভাবে ভাববে, বোঝার চেষ্টা করো। 6/6 মানে কি 1, তার মানে আমি যখন 100% দেখতে পাচ্ছি তখন আমার চোখ ভালো আছে, আমার ভিশন ভালো আছে। এইবার এটা মিটারে মাপে, এটা ফুটে মাপে। এইটাই যদি 6/12 হয়ে যায়, মানে 12 ফুট দূরে থাকা বস্তুকে আমি দেখতে পাচ্ছি না যতক্ষণ না সেটা 6 ফুটের এরিয়ার মধ্যে আসছে। সংজ্ঞা বাদ দাও, নর্মালি দেখতে গেলে এখানে আমার ভিশন হাফ হয়ে গেল না, তাই তো? ওই রকমভাবে যদি এটা 6/24 হয়ে যায়, এরকমভাবে বাড়তে থাকবে। 6/60 যদি হয়ে যায় তাহলে দেখো ভিশন 1/10 হয়ে গেল, মানে আমার পাওয়ার 0.10। যখন এটা হয়ে যায় 6/60 যখন হয়ে যায় ভিশন, তখন আমি তাকে ব্লাইন্ডের পর্যায়ে ফেলবো। তার আগে পর্যন্ত 6/6 ভিশন ঠিক আছে, পারফেক্ট আছে। 6/12 হয়ে গেছে বা 6/24 হয়ে গেছে, তাহলে তার মধ্যে ইম্পেয়ারমেন্ট দেখা যাচ্ছে। ইম্পেয়ারমেন্ট মানে তার মধ্যে দৃষ্টিগত বাধা সৃষ্টি হচ্ছে। এই বাধাটাকে যদি আমি না আটকাতে পারি, বাধাটাকে অতিক্রম করার জন্য তার সাহায্য না করতে পারি, তাহলে সে আস্তে আস্তে ব্লাইন্ডনেসের দিকে চলে যাবে। বুঝতে পেরেছি? এরকম একটা তোমরা শুনে থাকবে রোগ আছে, গ্লকোমা। শুনেছ গ্লকোমা? যদি ডায়াবেটিস থাকে তাহলে গ্লকোমা হওয়ার সম্ভাবনা থাকে, রেটিনোপ্যাথি করে ধরা পড়ে। এই গ্লকোমা মানে হচ্ছে কি, আমাদের এই যে ভিশন যেটা আছে, আমরা প্রায় এই দিক থেকে দেখলে 178 ডিগ্রি পর্যন্ত দেখতে পাই। তাহলে আমার এই ভিশনটাকে যদি এরকমভাবে ধরা হয়, এতটা জায়গা এরিয়া জুড়ে দেখতে পাচ্ছি, এবার এইটা আস্তে আস্তে ধরো এরকম একটা সরু নলের মধ্যে দিয়ে যদি আমাকে দেখতে হয়, তাহলে এক চোখ বন্ধ করে যখন আমি সরু নলের মধ্যে দিয়ে দেখছি, তখন আশেপাশের এত জিনিস আমি দেখতে পাচ্ছি না। তাহলে যখন এবার দেখা যাচ্ছে যে আমি মাত্র আমার আশেপাশে 60 ডিগ্রি পর্যন্ত দেখতে পাচ্ছি, তার মানে গ্লকোমা আক্রান্ত হচ্ছি। এবং এটা কমতে 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 যখন 10 ডিগ্রিতে চলে আসবে, সেটাকে ব্লাইন্ড বলা হবে। বোঝাতে পারছি ব্যাপারটা? তাহলে ওই রকমভাবে দৃষ্টিক্ষেত্র, গ্লকোমাতে কি হয়, দৃষ্টিক্ষেত্র কমে যায়। মনে থাকবে তো ব্যাপারটা? দৃষ্টিক্ষেত্রটা সংকুচিত হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এর সঙ্গে আর একটা প্রশ্ন আসে দেখেছি, সেটা হচ্ছে আমাদের ভিশনটা বাইনোকুলার না মনোকুলার? বা যদি বলা হয়, বাংলায় বলছি, সেটা হচ্ছে দ্বিনেত্র আর এক নেত্র। দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে, এক নেত্র দৃষ্টি কাকে বলে, এই বিষয়টা পরিষ্কার জানা আছে কি? না, আমাদেরটা দ্বিনেত্র, কারণ আমরা ওই যে বাইনোকুলার লাগিয়ে দেখি না দূরের জিনিস। আচ্ছা, এইবার আমরা কেন ভুলে যাই? কারণ আমরা এর পেছনে লজিকটা জানি না। লজিকটা কি? বাইনোকুলার ভিশনের আগে বৈশিষ্ট্য দেখি। বাইনোকুলার ভিশনের বৈশিষ্ট্য কি? বাইনোকুলার ভিশনে যাদের দ্বিনেত্র দৃষ্টি, তাদের বৈশিষ্ট্য হচ্ছে এরা দূরত্বটা সঠিক মাপতে পারবে, ওজন বুঝতে পারবে। ধরো আমাকে যদি বলা হয় এখানে ওই দূরে একটা জলের ঘড়া আছে, তাহলে এটা কত দূরে আছে এবং ওটার ওজন কত হতে পারে, রং কি, এটা আমি পারফেক্ট বুঝতে পারবো। এটা বাইনোকুলার ভিশন। যদি আমার মনোকুলার ভিশন হতো, তাহলে আমি বুঝতে পারতাম না ওটা কত দূরে আছে বা ওটা কত বড়। এইবার দেখো বাইনোকুলার ভিশন কাদের আছে? আমরা মূলত যারা শিকারী তাদের বাইনোকুলার ভিশন আছে, আর যারা শিকার হয় তাদের মনোকুলার ভিশন। তাহলে এরকমভাবে বোঝার চেষ্টা করো। আমি এটা হরিণ আর বাঘ দিয়ে বোঝার চেষ্টা করছি। একটা হরিণ তার মনোকুলার ভিশন, আর একটা বাঘ তার বাইনোকুলার ভিশন। বাঘের কেন বাইনোকুলার? কারণ বাঘ দূর থেকে যখন হরিণকে দেখবে, হরিণ তার শিকার, তাহলে সে ক্যালকুলেট করতে পারবে হরিণটা কত বড়, হরিণটা কত দূরে আছে, কত দূর থেকে কত স্পিডে গিয়ে আক্রমণ করলে সে শিকারটাকে ধরতে পারবে।
হরিণের ব্রেন এইসব কিছু ক্যালকুলেশন করবে না, তার মনোকুলার ভিশন, তার এই দিকের চোখ এইখান থেকে এতটা দেখে, মানে এই পিছন দিকটাও দেখতে পাচ্ছে, আর এই দিকে চোখ এই দিক থেকে এতটা দেখে, পিছন দিকটাও দেখতে পাচ্ছে। বুঝতে পারছি? তাহলে এই ও অনেকটা দৃষ্টিক্ষেত্র দেখতে পাচ্ছে, অনেকটা দৃষ্টিক্ষেত্র দেখতে পাচ্ছে বলে ওকে কিছু কিছু জিনিসের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়েছে। কি কম্প্রোমাইজ করতে হয়েছে? যে শিকারি যখন আসবে, শিকারি কত দূর থেকে আসছে, কত স্পিডে আসছে, সেগুলো সে বুঝতে পারবে না। সে শুধু এটাই দেখতে পাবে শিকারি আসছে। এবার সেটা কত বড় শিকারি, কত স্পিডে আসছে সে না, সে দেখবে শিকারি আসছে, সে দৌড়াবে, প্রাণপণে দৌড়াবে। ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে মানুষের এবং সমস্ত শিকারী পশু পাখির সবারই বাইনোকুলার ভিশন প্রকৃতি নির্ধারণ করে দিয়েছে। আর শিকার হবে যারা, তাদের সবারই মনোকুলার ভিশন, দেখো, বা এক নেত্র দৃষ্টি। আজকে এই বিষয়টা জেনে নেওয়ার পর আশা করি আর তোমাদের ভুল হবে না, তাই না? লজিকটা একবার জেনে গেলে এটাই মজা, পড়ার এটাই মজা। তুমি যখন এই পড়ার পেছনে লজিকটা খুঁজে পেয়ে যাও, তুমি ওই পড়াটা ভুলতেই পারবে না আর চাইলেও। আচ্ছা, এইবার তাহলে চোখ রিলেটেড এই বিষয়গুলোতে প্রশ্ন হয়, এগুলো আমরা বুঝে গেলাম। এরপরে তাহলে আসছে, তাহলে এই চোখ দ্বারা আমরা কতটা জ্ঞান আহরণ করি জানো? প্রায় 80% জ্ঞান আহরণ করি, প্রায় 80%। আমার মস্তিষ্কে যত জ্ঞান সঞ্চয় করেছে তার অধিকাংশই আমি চোখ দিয়ে দেখি। চোখের পরে কান, সেই জন্য বলে যেটা কানে শোনা সেটাকে বিশ্বাস করবে না। তুমি নিজের চোখে দেখেছো কি? ভালো বাংলায় বলে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করেছো নাকি, তাই তো? তাহলে এইবার চলে চোখের পরে আসছে কান। এইবার আর একটা জিনিস মাথায় রাখবে, চোখ দ্বারা আমি যখন 80% জ্ঞান আহরণ করছি, বিপরীতে এইভাবে ভাবতে গেলে চোখ আমার 80% এনার্জি ব্যয় করছে, তাই না? যে কম্পিউটার দিয়ে, কম্পিউটারের যে ডিভাইসটা আমাকে সব থেকে বেশি অ্যাক্সেস দিচ্ছে, ধরো আমি মোবাইল চালাচ্ছি, তো মোবাইলে ডিসপ্লে সব থেকে বেশি ব্যাটারি খায়, কারণ ও সব থেকে বেশি ব্যাকআপ দিচ্ছে আমাকে, তাই তো? তাহলে এইরকমভাবে চোখও তাহলে আমার সব থেকে বেশি এনার্জি খায়। তাহলে যদি কোনোদিন তুমি এনার্জি সেভিং মোডে থাকো, বা এমন কোনো কাজ করতে হচ্ছে তোমাকে যেখানে তোমার এনার্জি বাঁচাতে হবে, গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো? গুরুত্বপূর্ণ কাজ, ঘুমোনো গুরুত্বপূর্ণ কাজ, বা যখনই তুমি এক মনে থাকছো, দেখো তুমি যখনই প্রার্থনা করছো তখন আমরা চোখ বুজে করি না? কারণ আমি প্রার্থনা করছি, এখন আমি কি করতে চাইছি? আমি সব এনার্জিটাকে আমার ভেতরে ট্রান্সফার করতে চাইছি, এক মনে প্রার্থনা করতে চাইছি। যেন আমি চোখ বন্ধ করে দিয়েছি, কান দিয়ে অন্য কোনো দিকে কান দিব না, তাই তো? দিয়ে এক মনে প্রার্থনা করছি। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যা জীবনে যা কিছু গুরুত্বপূর্ণ কাজ করি চোখ বুজে করি। বলে না চোখ খোলা আছে কেন? কি চোখ খোলা না, গুরুত্বপূর্ণ কাজ চোখ বুঝেই হয়। আচ্ছা, সে যাই হোক। তারপরে কান যদি হয়, তাহলে কানের ক্ষেত্রে আমরা দেখেছি কান, এই যে বাইরে কান, কর্ণপত্র বা মানে এটা পিনা বলে, এইটা শুধুমাত্র বৈশিষ্ট্য হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের আছে। এবং কানের একটা খুব মজার বৈশিষ্ট্য বলি, জানো? সেটা হচ্ছে এই কানের সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। কি জড়িয়ে আছে? কানের আকার বলে দেয় সেই প্রাণীটা গর্ভাবস্থায় কীরকমভাবে থাকে। আমাদের কানের আকার এরকম, তো আমরা গর্ভাবস্থায় এইরকমভাবেই থাকি। মানে এই যে একটা কানের আকার যদি এরকম বলি, গর্ভাবস্থায় কোনো শিশু যখন এরকম করে গুটিয়ে থাকে না, ওর আকার এরকম হয়। তুমি লক্ষ্য করে দেখবে গর্ভাবস্থায় শিশু। এবার যদি খরগোশের কান দেখো এত বড়, খরগোশ গর্ভাবস্থায় এইভাবে থাকে। বুঝতে পেরেছ? তো এটা একটা বৈশিষ্ট্য তোমার স্তন্যপায়ী প্রাণীদের। আচ্ছা, এইবার কানের ক্ষেত্রে আরও একটা মজার বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? কান আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে, জানো তো? কান দেহের ভারসাম্য রক্ষা করে। কিভাবে ভারসাম্য রক্ষা করে জানো? আচ্ছা বলি, এটা কানের বাইরের অংশ, তো এবার কানের তারপরে ভেতরের অংশ হচ্ছে মধ্যকর্ণ, এটা বাইরের কর্ণ, মধ্যকর্ণ দিয়ে তারপরে এখানে ধরো এখানে একটা পর্দা থাকবে, দিয়ে পর্দা থাকার পরে এখানে ওই ককলিয়া, হ্যানত্যান ইত্যাদি ইত্যাদি শুরু হবে। এখানে মেলিয়াস, ইনকাস, স্টেপিস থাকবে, দিয়ে তারপরে এখান থেকে স্নায়ু বেরিয়ে মস্তিষ্কের সঙ্গে যাবে, এরকম ব্যাপার থাকে। তো এইখানে একটা লিকুইড থাকে, যে লিকুইডের উপরে আমাদের জেলি লিকুইড, যে লিকুইডের উপরে স্নায়ুগুলো থাকে। এইবার তোমাদের বাড়িতে যদি ফিল্টার থাকে, আরও ফিল্টার যেগুলো থাকে আর কি, সেই ফিল্টারটা জল ভর্তি হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যায়, তাই তো? একটা পর্যায় পর্যন্ত ফিল্টারে জল ভর্তি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তার মানে কি, ফিল্টারের জলের উপরে একটা সেন্সার আছে, জল টল আস্তে 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 সেন্সারে ঠেকে গেল, কানেকশান কেটে গেল।
ওই রকম ওই যে সেন্সার, যেমন ওই যে বলছি জলের উপরে সেন্সারটা যেমন টাচ করে থাকে, ওরকম আমাদের স্নায়ুগুলো ওই ভেতরে স্নায়ু এই তোমার লিকুইডের উপর টাচ করে থাকে। এবার আমি যখন প্রথম হাঁটতে শিখছি ধীরে ধীরে, ও মস্তিষ্কে তথ্য পাঠাই, এবং সেই অনুযায়ী আমি একবার পা ফেলার পরে কীরকম নড়ছে তরলটা, সেই অনুযায়ী আমি বুঝতে পারি আমি কীরকম পজিশানে আছি। এবার আমি যদি গোল 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 হয়ে ঘুরি, গোল 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 হয়ে ঘোরার পর আমি থেমে গেলাম, আমার মাথা ঘোরে, আমি ঘুরছি না কিন্তু মাথা ঘুরছে। কেন ঘুরছে? কারণ আমি যতক্ষণ গোল গোল হয়ে ঘুরেছিলাম আমি থেমে গেছি, কিন্তু কানের ভেতরে তরলটা তখনও কিছুটা ঘুরছে। ওর উপরে থাকা স্নায়ুগুলো মস্তিষ্কে এই মেসেজটা পাঠাচ্ছে যে কিছুটা মাথা ঘুরছে। বুঝতে পারছি? এবার কেউ যখন নেশা করে, নেশা করলে দেখবে সে টালমাটাল অবস্থায় হাঁটে। কেন হাঁটে? কারণ সে যখন নেশা করে, এই নেশা তার ওই ভেতরে জেলি জেলি লিকুইডটাকে আরও লিকুইড করে দেয়। এবার কেউ নেশা করেছে, তার ভেতরে কানের লিকুইডটা বেশি লিকুইড হয়ে গেছে, সে যখন একটা পা ফেলছে তখন ওই লিকুইডটা বেশি নড়ছে। বেশি নড়ছে বলে তার মনে হচ্ছে সেও নড়ছে। বুঝতে পারছি? তাহলে কি মজা না বিজ্ঞান? আচ্ছা, তাহলে এই হ্যাঁ, এবার কানের ক্ষেত্রে যেটা বলছিলাম, যখনই যে বিষয়টা কানে কানে বলা হয় সেই বিষয়ের গুরুত্ব বেড়ে যায়। মানে যখনই কোনো কিছু আমাকে কানে কানে বলা হবে না, আমার গোটা শরীর পুরো সজাগ সতর্ক হয়ে যাবে সেই বিষয়টাকে শোনার জন্য, তাই না? ওই জন্য কেউ আমার কানে ফিস ফিস করে কথা বলতে এলে সতর্ক হয়ে যায়। বা যখন মন্ত্র দেওয়া হয় তখন কানে কানে বলা হয়, মন্ত্র লিখে দেয় না। মন্ত্র লিখে দিলে সেটা যতটা ভালো এফেক্টিভ থাকবে তার থেকে কানে কানে বললে এফেক্টিভ থাকবে। এবং এই একটা মাত্র কারণে আগেকার দিনে গুরু যারা ছিলেন তারা শিষ্যদের কান মুলে দিত, বলে না, কান মুলে দিত না, আসলে কানটাকে ধরে এরকমভাবে একটু ঘষে দিলে কি হয় জানো তো, আমার মন চলে আসে। আবার তোমার যদি পড়ায় মন না লাগে না, তুমি কানটাকে ঘষে নেবে একটু এরকমভাবে, দিয়ে দেখবে তোমার আবার মন চলে আসবে। বা বাচ্চারা দুধ খায়, যখন দুধ খেতে খেতে ঘুমিয়ে গেলে বলে একটু কান ঘষে দিতে। দেখবে যারা মা আছে তারা জানে, মা ঠাকুমারা বলে এরকম যে বাচ্চা দুধ খেতে খেতে ঘুমিয়ে গেলে একটু কানটাকে নাড়িয়ে দাও। কানটাকে নাড়িয়ে দিলে গোটা শরীর মানে সতর্ক হয়ে যাবে, সজাগ হয়ে যাবে। তাহলে কান এরকমই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং ওই কান মুলে দেওয়ারটাকে আমরা ভুলভাবে ধরে এসছি। আমরা ভাবছি কান মুলে দেওয়া একটা শাস্তি, না, শাস্তি নয়, এটা তার কানটাকে এরকমভাবে মানে একটু রক্ত চলাচলটা বাড়িয়ে দিয়ে তাকে আরো সজাগ করে দেওয়া। বুঝতে পেরেছি তো? এই কানের ক্ষেত্রে কিছু কিছু রোগ হয়। কানের কি রোগ হয়? এক হচ্ছে, যদি এই যে কানের পর্দা আছে না, এই পর্দাটা কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই পর্দার কি কাজ? সেটা হচ্ছে আমরা যখন তবলা টবলা বাজাই, ঢোল তবলা কিছু বাজাচ্ছি, ওই যে পর্দায় ওর চাঁটি মারছি ওর উপরে করে, ওর ইয়েটা পর্দাটা কাঁপছে বলে তো আবার সৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে যে পর্দা থাকে, আমাদের বাইরে থেকে যে শব্দগুলো আসে, শব্দগুলো এরকম কানের মধ্যে এরকমভাবে গিয়ে পর্দায় যখন ধাক্কা লাগে, ওই পাতলা পর্দাটা এরকম করে কাঁপে। ও যেরকম কাঁপে সেই অনুযায়ী ও তরঙ্গ পাঠায়। সেই তরঙ্গ মেলিয়া সিনকাস টেপিস নিয়ে গিয়ে ককলিয়ার মধ্যে ঘুরিয়ে তারপর কানে পাঠাচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে কানের পর্দা সংক্রমণজনিত কারণে যদি ফুটো হয়ে যায় তাহলে কাঁপবে না, যাবে না, তাই তো? এইটা একটা। আর একটা হচ্ছে, দেখবে অনেকের এই যে ফুটো যদি একবার হয়ে গেল এবং সেখানে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি হয়ে গেল, তাহলে সেই ব্যাকটেরিয়া ওর কানে পুঁজ তৈরি করবে, এবং পুঁজ তৈরি করার পর কান থেকে নিয়মিত জল বেরোবে, যেটাকে বলে কান গলে যাওয়া। এটাকে বলা হয় ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়া এটা একটা রোগ, যেটাকে বলে কান পচা, কান গলা, বলে না? ছোটবেলায় বলতে না, ব্যাগ মারবি না কান গলে যাবে। হ্যাঁ, তো এই কান গলা একটা রোগ, যেটাকে ওটাইটিস মিডিয়া বলে। এবং ওটাইটিস মিডিয়া থাকলে নিয়মিত দেখবে কোনো কোনো বাচ্চার যদি দেখো কানে তুলো ভরে রেখেছে, তাহলে জানবে তার সম্ভাবনা আছে ওটাইটিস মিডিয়া হওয়ার, এবং ইমিডিয়েট তার চিকিৎসা শুরু করতে হবে, না হলে সেই কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা হলো আর একটা। এখন যেটা হয়, এইটা লিখে রাখতে হবে তোমাদেরকে, এখন বাচ্চা হওয়ার পরে ডাক্তাররা চেক করে নেয় কান ঠিক আছে নাকি, যদি না হয় চোখ কান সবই চেক করে নেয়। যদি সমস্যা থাকে তাহলে বাবা মাকে ডাক্তাররা অ্যাওয়ার করে দেয় যে ভবিষ্যতে এরকম সমস্যা হতে পারে, চেক করে নেবেন। তো এই যেটার দ্বারা কান চেক করা হয় সেই পদ্ধতিটা হচ্ছে ইইজি। তোমরা ইসিজি সবাই শুনেছ। ইসিজি হচ্ছে ইকোকার্ডিওগ্রাম, আর ইইজি হচ্ছে এনসেফালোগ্রাম। এনসেফালোগ্রাম, সেফালো মানেই মস্তিষ্ক। এখানে কি করা, ইইজি করা হয় মানে ব্রেনের গ্রাফ করা হয়।
সে ব্রেনের গ্রাফ করে, মানে ওখানে বিভিন্ন ধরনের শব্দ তৈরি করা হয় এবং শব্দ তৈরি করে দেখা হয় যে শিশুটা সেই শব্দের প্রতি প্রতিক্রিয়া দিচ্ছে কিনা। যদি দেয় তাহলে তার কান ঠিক আছে। বাচ্চার চোখ ঠিক আছে কিনা কিভাবে দেখে জানো? কোনো বাচ্চা জন্মানোর পর তার চোখে আলো দেয়, আলো মারে। এবার আমাদের চোখের ধর্ম হচ্ছে কি, যদি চোখে আলো পড়ে তারারন্ধ্র সংকুচিত হয়ে যায়, তাহলে দেখবে তার তারারন্ধ্র সংকুচিত হচ্ছে কিনা। আলো সরিয়ে দিয়ে দেখবে তারারন্ধ্র আবার বড় হচ্ছে নাকি। তারপরে পাশে এমনি করে আওয়াজ করবে, এদিক দিয়ে ওদিক দিয়ে আওয়াজ করবে, আওয়াজের দিকে ও চোখের তারা নিয়ে যাচ্ছে কিনা বা মাথা ঘুরাচ্ছে কিনা। যদি ঘোরায় তাহলে কান ঠিক আছে। এরকম ভাবে সব দেখে নেয় ডাক্তাররা জন্মের পরে। আধ ঘন্টা ধরে ওই পরীক্ষা নিরীক্ষাগুলো হয়। যদি মনে হয় যে কারো কানে সমস্যা আছে, সে সাড়া দিচ্ছে না, উদ্দীপকের জন্য প্রতিক্রিয়া দিচ্ছে না, তখন তাকে ইইজি রুমে পাঠানো হয়, তার ইইজি করা হয়। এবং তখন যখনই এগুলো করা হয় তার রেজিস্টার মেনটেন করা হয়। জানো কি, এই যে যখন যার পরীক্ষা হলো তার ইইজি করে রিপোর্টে যদি কিছু অ্যাবনর্মালিটি থাকে, রেজিস্টারে সেটা মেনটেন করা হবে যে অমুক বাবা মার সন্তানের এরকম এরকম অ্যাবনর্মালিটি আছে। পরবর্তীকালে সেই ছেলেটা বড় হবে, বড় হওয়ার পর তার কানে সমস্যা যদি দেখা যায়, সে ওই যখন ডাক্তারের কাছে সার্টিফিকেট নিতে যাবে, আগেই দেখবে যে যেখানে জন্ম রেজিস্টার নাম নথিবদ্ধ ছিল সেই হসপিটালের খাতায় এই ধরনের কিছু লেখা আছে নাকি। যদি লেখা থাকে সার্টিফিকেট পেতে তার সুবিধা। বুঝতে পেরেছে ব্যাপারটা? তাহলে এইরকম ভাবে আর কি ওই বিষয়গুলো কাজ করে। আচ্ছা, জিহ্বা, জিভ, এই ক্ষেত্রে ওই যেটা জিভে বলে না যে সামনের দিকে মিষ্টি থাকে, পিছন দিকে তেতো, দুই সাইডে নুন টক, সম্পূর্ণ সঠিক নয়। গোটা জিভে সব অংশ দিয়ে আমরা সব ধরনের স্বাদ মোটামুটি পাই, তাই না? তুমি এখানে মাঝখানে তেতো রাখলো, মাঝখানেও তেতো পাবে। হ্যাঁ, তো ওটা পরিমাণ বেশি থাকতে পারে। তো জিভের যে স্বাদকরকগুলো থাকে, এই ক্ষেত্রে একটা বলি কথা, সেটা হচ্ছে জিভ দেহের সব থেকে শক্তিশালী পেশি। জানো এই তথ্যটা? যেমন হচ্ছে দেহের সব থেকে বড় যদি বলে অঙ্গ কি? ত্বক। দেহের সব থেকে বড় যন্ত্র কি? লিভার। দেহের সব থেকে শক্তিশালী পেশি জিভ। কেন? ওই জন্য জিভ যদি কাটে বা পোড়ে, সেটা একদিনের মধ্যে নিজেকেই ছাড়িয়ে নেয়, তাই না? এবং জিভ দেখে মানুষের শরীরের অবস্থা বোঝা যায়। যদি জিভ হলদে হয়ে যায়, জিভের ওপর সাদা আস্তরণ পড়ে, জিভ যদি কালো হয়ে যায়, এরকম অনেক ধরনের ভাগ থাকে না? হ্যাঁ, আর একটা নতুন জিনিস বলছি, সেটা হচ্ছে আমাদের জিভের এই সামনেটাকে ধরো মাথা, আর পিছনটাকে ধরো একদম লাস্টের দিকে ধরো কোমর। এই জিভের এই লাস্টে যেটা আছে সেটাকে ধরো কোমর। যে জিভটা বার করে আয়নার সামনে দেখবে, যদি দেখো যে এই সামনের অংশে কোথাও ফাটাফুটি আছে, তাহলে জানবে তোমার এইটুকুর মধ্যে কোথাও সমস্যা হচ্ছে। যদি দেখো জিভের মাঝ বরাবর ফাটাফুটি আছে, তাহলে জানবে তোমার এই পেটের কোথাও সমস্যা হচ্ছে। জিভের পিছনের দিকে যেখানে যদ্দূর অবধি দেখতে পাচ্ছ, যদি ফাটাফুটি দেখতে পাও, তাহলে জানবে তোমার কিডনি রিলেটেড কিছু সমস্যা হচ্ছে। বুঝতে পেরেছ? এরকম আর একটা কিডনির সমস্যা বোঝা যায় চোখ দিয়ে। চোখের এই যে চোখের তারা, এই চোখের নিচে, এই যে আমার যেমন আছে একটু ফুলে আছে, এটা যদি অনেক ফুলে থাকে তাহলে কিডনির অবস্থা খুব খারাপ, জল জমছে কিডনিতে। যদি এই জায়গাগুলো কালো থাকে তাহলে কিডনির সমস্যা হতে পারে, কিডনি ঠিক মতন সংশ্লেষ করতে পারছে না। যদি দানা দানা কোথাও হয়ে থাকে তাহলে কিডনিতে পাথর জমার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে? এইরকম অনেক কিছু বোঝা যায়। আগেকার দিনে মানুষেরা এই বিষয়গুলো জানতেন, তারা কাউকে দেখে দেখে বলে দিতেন এই সমস্যা হতে পারে। এখন সেই বিদ্যাগুলো ভুলিয়ে দেওয়া হয়েছে। কারা ভুলিয়েছে? ডাক্তাররা। কেন? যাতে কথায় কথায় ওদের কাছে যেতে হয়। বুঝতে পেরেছ? আচ্ছা, তো সেই যাই হোক, এই জিহ্বার ক্ষেত্রে আমরা কয় ধরনের স্বাদ পাই বলো তো? কয় ধরনের স্বাদ পাই? নোনতা পাই, মিষ্টি পাই, টক পাই, তেতো পাই, আর কিছু স্বাদ পাই? হ্যাঁ, টক। আর কিছু স্বাদ পাই এটা ছাড়া? ঝাল। ঝাল স্বাদ নয়, ঝাল উদ্দীপক। দেখো, তুমি যদি টক মাখো, হাতে টক লাগে না, কিন্তু ঝাল মাখো, হাতে ঝাল লাগে তো। তার মানে ঝাল স্বাদ নয়, ঝাল উদ্দীপক। ঠিক আছে? আর একটা স্বাদ আছে যেটা জাপানে বা চীনে বলা হয়, সেটাকে বলা হয় উমামি।
উমামি স্বাদটা আসলে কি, সেটা হচ্ছে আমিষ জাতীয় খাবারের স্বাদ, সেটা হচ্ছে উমামি। কারণ মাছ মাংস এর একটা আলাদা স্বাদ আছে, হ্যাঁ, যেটা এইগুলো দিয়ে ডেসক্রাইব করা যায় না। যারা আমিষ খায় তারা জানে, এটা হচ্ছে উমামি স্বাদ বলা হয়, ঠিক আছে, এটাকে পঞ্চম স্বাদ বলে। আচ্ছা, জীবের ক্ষেত্রে আর একটা জীবের বৈশিষ্ট্য, যে জীব আমাদের হৃদয়ের সঙ্গে জড়িত। হৃদয়ের সঙ্গে জড়িত দুইভাবে বলছে, একটা বাইরে, তুমি জীব দিয়ে যদি এমন কথা বলো, মানে জীব তো এই লিঙ্গুয়া, কথা, এই জীবের দ্বারা আঘাত সব থেকে মারাত্মক আঘাত হয়, তাই না? কথার আঘাত আজীবন ভোলা যায় না, এই আঘাতটা, তাই তো? আচ্ছা, এইটা যেমন, তার সঙ্গে সঙ্গে আর একটা, এটা তো বাইরের ক্ষেত্রে বলছে সাইকোলজিক্যালি, আর ফিজিওলজিক্যালি বলা যদি যায় তাহলে এটা হচ্ছে আমাদের জীব যখন কারো হার্ট অ্যাটাক হয়, তখন যাদের বা হার্টের সমস্যা আছে, ডাক্তাররা তাদেরকে একটা SOS ওষুধ লিখে রাখে, সরবিট্রল জাতীয় ওষুধ, সরবিট্রেট, হ্যাঁ, যে বলে যে এরকম হার্ট অ্যাটাক হচ্ছে মনে হলে জিভের তলায় রাখবেন, বুকে ব্যথা হচ্ছে মনে হলে। তার মানে জিভের এমন ক্ষমতা আছে যে টেনে ওষুধটাকে বুকে পৌঁছে দেবে, তাই না? এবং কিছুদিন আগে থেকে বিজ্ঞানীরা এটা দেখেছে যে যাদের মুখ অপরিষ্কার থাকে, যারা নিয়মিত পরিষ্কার রাখে না মুখ, তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি বাড়ে। মুখের মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হয়, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়ে, ঠিক আছে? এবং এইটাতেই দেখা যাচ্ছে এখন মুখ পরিষ্কার রাখতে গেলে তাহলে কি করবে তোমরা সবাই? টুথপেস্ট আর টুথব্রাশ এগুলো ব্যবহার করবে। এইটা আসলে খুব খারাপ। গতকালকেই আমি ওই ব্যাচে, ইন্টারভিউর ব্যাচে ওদেরকে দেখাচ্ছিলাম, একজন সিআইএ জানো, আমেরিকার গোয়েন্দা সংস্থা, ভারতের গোয়েন্দা সংস্থা যেমন আছে, আছে, হ্যাঁ, ওই রকম একটা গোয়েন্দা সংস্থা আমেরিকার সিআইএ। এটা বলা হয় যে পৃথিবীর বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা সিআইএ। তো এই সিআইএর একজন এজেন্ট, গোয়েন্দা গুপ্তচর, সে যখন ক্লাস নিচ্ছে, বাকিদের ক্লাস নিচ্ছে যখন, সে ওদেরকে বলছে যে পৃথিবীর সব থেকে খারাপ জিনিসের মধ্যে অন্যতম হচ্ছে টুথপেস্ট, যার মধ্যে এমন অনেক উপাদান থাকে যেগুলো আমরা অজান্তেই শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছি, এমন অনেক কেমিক্যাল যেগুলো পশুরাও গ্রহণ করবে না, কিন্তু সেগুলোকে মার্কেটিংয়ের দ্বারা আমাদের মধ্যে ঢোকানো হচ্ছে। এবং একটা জিনিস মনে রাখবে, ফেনা হয়, যা কিছু জিনিস কেমিক্যালি তৈরি হয় সেগুলো শরীরের জন্য ক্ষতিকারক। যা কিছু ফেনা হয় কেমিক্যালি, সারফেক্টেন্ট যেগুলো ফেনা তৈরি করে, টুথপেস্টের মধ্যে সেটা থাকে, সোডিয়াম লরেট ইথাইল সালফেট মেশাই। শুধু তাই না, টুথপেস্টের মধ্যে মেশানো হয় ফ্লোরিন, এবং এই ফ্লোরিন এমন একটা উপাদান যেটা আমাদের পিনিয়াল গ্ল্যান্ড বলে, সেই পিনিয়াল গ্ল্যান্ডের উপরে আস্তরণ তৈরি করে দেয় এবং আমাদের মস্তিষ্ককে ঠিকঠাক কাজ করতে দেয় না। এই একটা কারণে। আর হচ্ছে তোমার টুথব্রাশ, ব্রাশ তো আনহাইজেনিক একটা জিনিস, ব্রাশ প্রতি 15 দিন অন্তর পাল্টানো উচিত, কেউ পাল্টায় না। ব্রাশ তো সূর্যমুখী ফুলের মতো ছিবড়ে হয়ে যায়, তাও ব্যবহার করে। ওই ব্রাশ দিয়ে যখন ঘষা হয় তখন আমাদের মাড়ির ভেতরে না ছাল উঠে যায় হালকা হালকা, এবং সেই ছাল উঠে যাওয়াটা মেকআপ করার জন্য ক্ষতিপূরণ করে যখন মুখের মধ্যে গন্ধ তৈরি হয়। এবং সেই জন্য দেখবে যাদের মুখে গন্ধ হয় বলবে দাঁত তো মাজছি তাও মুখে গন্ধ হচ্ছে। সে যদি ব্রাশ দিয়ে দাঁত না মাজে গন্ধ হওয়া কমে যাবে, জানো, অদ্ভুত ব্যাপার। তো সেই জন্য এই সমস্ত কারণে আমি বাড়িতে টুথ পাউডার বানিয়েছি। আগে টুথ পাউডার ছিল, বিকো টুথ পাউডার, হ্যান ত্যান, ওগুলোকে বন্ধ করে দিয়েছে। জানো কেন বন্ধ করে দিয়েছে? এই কারা বন্ধ করে দিয়েছে? এই লবি, মানে বড় বড় কোলগেটের লবি, আমেরিকার কোম্পানি, ওরা এখানে এসে ব্যবসা করবে, ভারতীয় সংস্থাগুলোর ব্যবসা লোকে কিনছে বলে বন্ধ করে দিয়েছে, মামলা টামলা করে বিভিন্ন রকমভাবে আর নিজেদের প্রোডাকশন বাড়িয়ে। হ্যাঁ, এবার এখন আয়ুর্বেদিক কোলগেট ফোলগেট চলে এসছে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, আমাদের যা কিছু আগেকার দিনে ছিল না দাঁত পরিষ্কার করার জন্য, সেগুলো অনেক ভালো ছিল। সেগুলো শুধু দাঁত না, দাঁত মাড়ি দুটোরই হেলথ ভালো রাখতো। আর এখন যেগুলো এসছে সেইগুলো আরও আস্তে আস্তে আমাদেরকে আসলে দাঁত মাড়ি দুটোরই ক্ষতি করে। আগেকার দিনের লোকেদের দাঁত মাড়ি কত শক্ত ছিল না, এখন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ডাক্তার দেখিয়ে দেখেও লাভ হয় না। তো সেই জন্য আমি আগেকার ইয়েতে ফিরে গেছি। সে ফিরে গিয়ে যে সমস্ত উপাদান দাঁতের জন্য ভালো, সেই সব উপাদানগুলোকে জোগাড় করে করে বাড়িতে থেতো করে গুঁড়ো করে পাউডার বানিয়েছি। আচ্ছা, তাহলে জিহ্বা আর ত্বকের ক্ষেত্রে কয়েকটা কথা বলে দিই। সেটা হচ্ছে
এর আগে বলছিলাম, এর আগে বলেছি কি কিছু? দেহের সব থেকে বড় অঙ্গ ত্বক, আর ত্বকের নিচে, এই যে ত্বকের নিচে আমাদের লেয়ার থাকে, তো এই লেয়ারে ধরে এটা একটা লোমকূপ, এখানে গ্রন্থি আছে। তা আসলে কি হয়, ত্বক আমাদের কি কি কাজ করে? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণেও ত্বক ভূমিকা রক্ষা করে। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যে ক্রিমগুলো পাওয়া যায় ফর্সা হওয়ার জন্য, ক্রিম যেগুলো, ওগুলো ভয়ানক রকম খারাপ। কেন জানো? ওগুলো কি করে? ওগুলো স্টেরয়েড ক্রিম। যারা নিয়মিত ব্যবহার করে, হ্যাঁ, যারা নিয়মিত ব্যবহার করে ফর্সা হওয়ার মতো যে ক্রিমগুলো আছে, সেগুলোতে যে স্টেরয়েড দেওয়া থাকে, সেই স্টেরয়েড যেন কি করে, মুখে অত্যধিক লোম গজিয়ে দিতে পারে। স্টেরয়েডের ব্যবহার আসলে এই ফর্সা হয় না, উপরের চামড়ার লেয়ারটাকে সরিয়ে দেয়। যে চামড়ার উপরে একটা লেয়ার সরে গেলে মনে হয় যেন আমাকে একটু বেশি গ্লো দিচ্ছে মনে হয়। এইটা লং টার্মে যখন ব্যবহার করা হয়, তখন চামড়ার ক্ষতি এতটাই মারাত্মক হয়ে যায়, সেটা রিকভার করা যায় না। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে আচ্ছা, ত্বকের ক্ষেত্রে আর একটা কি হয়, যে আমাদের শরীরে যখনই গরম অনুভব হয়, গরম অনুভব হলে আমাদের মস্তিষ্কের পেছনে থাকে হাইপোথ্যালামাস, বলবে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই হাইপোথ্যালামাস তখন কি করে, মেসেজ পাঠায়, পিএনএসকে মেসেজ পাঠায়, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ও শরীরের জলের কে শোষণ করে, রক্ত থেকে জলীয় অংশকে শোষণ করবে, দিয়ে এই ঘর্মগ্রন্থির মাধ্যমে, এই লোমকূপের দ্বারা, এই যে পাশে আছে, এইখান থেকে ত্বকের উপরে ঘাম তৈরি করে দেবে, তাই তো? এই ঘামের সঙ্গে সঙ্গে, ঘর্মগ্রন্থির সঙ্গে থাকে আর একটা সিবেসিয়াস গ্ল্যান্ড। ঘামের সঙ্গে সঙ্গে এই সিবাম চলে আসে আমাদের ত্বকের লেয়ারে। তুমি দেখবে লক্ষ্য করে, আমাদের নাকের পাশে, চিবুকে, কপালে তেলতেলে ভাব থাকে। তেলতেলে ভাবটা কেন থাকে? কারণ ওখানে ঘামের সঙ্গে সঙ্গে সিবামটা বেশি পরিমাণে আসে, এবং এই সিবামটা কি করে জানো? তোমার ত্বকের তারুণ্য বজায় রাখে। তুমি যদি অ্যাড দেখে বারবার করে মুখ ধুয়ে ত্বকের তেলতেলে ভাব কমিয়ে দিতে চাও, তাহলে তুমি আসলে তোমার ত্বককে নিজেই আরো বেশি বুড়ো করছো। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, তো ওই যা কিছু টিভিতে দেখায়, সেগুলো মোটেও সঠিক না। ফেস ওয়াশ পারতপক্ষে ব্যবহার না করাই ভালো। কারণ হচ্ছে, এক তো হচ্ছে অতিরিক্ত ফেনা, বললাম যা কিছু, সেটা ক্ষতিকারক। আর তোমার এত পরিমাণে ক্ষার থাকে, যেটা চামড়ার কোষগুলোকে নষ্ট করে দেয়। ঠিক আছে? আর এই যে ঘাম, আর একটা কথা মাথায় রাখবে, নিয়মিত তোমাদের সবারই ঘাম ঝরানো উচিত। গরমে ঘাম ঝরাও, এক্সারসাইজ করে ঘাম ঝরাও। যদি ঘাম ঝরাও, তাহলে তোমার কিডনি ভালো থাকবে এবং ফুসফুস ভালো থাকবে। ওই ঘাম না ঝরানোর কারণে ফুসফুস যদি ভালো না থাকে, যাবতীয় স্কিন ডিজিজ হয়, জানো তো? যাদের অ্যাস্তমা থাকে তাদের চর্মরোগ হয়। ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে তোমার কিডনির সমস্যা হয়, কারণ কিডনি এবং ফুসফুস দুটোই রেচন অঙ্গ, আর ত্বক হচ্ছে রেচন অঙ্গ। তাহলে ত্বকের মধ্যে দিয়ে ঘাম বেরোবে, শরীর তার বজ্র পদার্থ ত্বকের মাধ্যমে বার করবে, সেই জন্য ত্বকের উপরে ময়লা জমে পরিষ্কার হয়। এবার আমি যদি ত্বকের মাধ্যমে ঘাম নাই করি, তাহলে তো আমার কিডনি আর লিভারের, তোমার উপরে চাপ পড়বে, ফুসফুসে চাপ পড়বে বেশি, তাই না? তাহলে স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেকে 40 মিনিট করে ঘাম ঝরানো পরিশ্রম করা উচিত, যদি সুস্থ রাখতে চাও নিজের অঙ্গ প্রত্যঙ্গকে। বুঝতে পেরেছো? তাহলে এটা মাথায় রাখবে। মানে এটা তো আমরা যা পড়ছি তার বাইরে, এটা মানে আমাদের বেঁচে থাকার জন্য জরুরি যে বিষয়গুলো। তাহলে এই 5টা ইন্দ্রিয় সংক্রান্ত বিষয়গুলো হলো। আর এর সঙ্গে সঙ্গে একটু লিখে নাও শুধু, আমাদের কোন ইন্দ্রিয়ের কি কাজ, কোন স্নায়ুর কি কাজ। তার মধ্যে প্রথম লিখব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাজ। আচ্ছা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি পড়ছে জানো? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কি কি নিয়ে তৈরি? মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড। ঠিক আছে, সুষুম্নাকাণ্ডের মধ্যে কতগুলো? সুষুম্নাকাণ্ড আর মস্তিষ্ক রিলেটেড কিছু রোগের নাম জানো? মস্তিষ্কে যে রোগটা হয়, মেনিনজাইটিস হয়, মেনিনজাস আবরণ দ্বারা। ঠিক আছে, এই রোগগুলো না হয় আমি পরে আলাদা করে বলে নেব। তাহলে প্রথমে লিখে নাও বিভিন্ন সংবেদন গ্রহণ। বিভিন্ন সংবেদন মানে 5টা ইন্দ্রিয়ই চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে স্মৃতি, বুদ্ধি ও ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ।
হয়েছে। তারপরে তাপমাত্রা, আবেগ, নিদ্রা, পরিপাক ও সংবহন তন্ত্রের নিয়ন্ত্রণ। ঠিক আছে। আচ্ছা, সুষুম্নাকাণ্ড জানোই কি কাজ করে? জানো কি সুষুম্নাকাণ্ড? আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ যেগুলো আছে সেইগুলো পরবর্তীকালে দায়িত্ব নিয়ে করে, প্রথম দিকে করে না। যেমন ধরো, প্রথম তুমি যখন সাইকেল চালানো শিখছো, তখন সাইকেল চালানো শিখছো কিন্তু গুরু মস্তিষ্ক এবং কানের সাহায্যে ভারসাম্য রক্ষাকারী এই সমস্ত বিষয় নিয়ে। যখন তুমি এই কাজটা ভালোভাবে শিখে গেলে, তখন আর মস্তিষ্ক কাজটা করবে না, ওটা সুষুম্নাকে দিয়ে দেবে কাজটা করতে। ওর অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। একবার ব্যাপারটা বলছে আমি কাজটা শিখে নিয়েছি, এবার তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি কাজটা সামলে নাও। ওই রকমভাবে তুমি প্রথম যখন ধরো সাঁতার কাটতে যাচ্ছ, প্রথম সাঁতার শেখা অবধি মস্তিষ্ক তোমাকে হেল্প করছে, শিখে গেলা, সুষুম্নাকে দিয়ে দিল দায়িত্ব। প্রথম তখন যদি তুমি দড়ির উপরে হাঁটা প্র্যাকটিস করো, ওখানেও একটা ভারসাম্য, তাহলে প্রথম ওইটা গুরু মস্তিষ্ক দেখবে ব্যাপারটা। বা তুমি হয়তো প্রথম কেউ হয়তো এয়ার পাইলট, সে প্লেন চালাচ্ছে, প্লেন চালাতে গেলে তাকে মানে যা অভিকর্ষ তার দুগুণ 3 গুণ 4 গুণ অভিকর্ষর সঙ্গে তাকে ডিল করতে হয়। তো সেই সময় সুষুম্নাকাণ্ড নেবে না, তোমার গুরু মস্তিষ্ক কাজটা করবে, তারপরে সুষুম্নাকাণ্ডকে দিয়ে দেবে। ঠিক আছে। তাহলে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পরবর্তীকালে যেটা অভ্যাস হয়ে যায়, সেই অভ্যাসটাকে অভ্যাস রপ্ত হয়ে যাওয়ার পর সেটাকে দায়িত্ব নিয়ে সামলাই হোক। আচ্ছা, এইবার লেখো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয়, অটোনোমাস, ANS, এ কী করে? দেহের ভেতরের যন্ত্রপাতি যা কিছু আছে সেইগুলো থেকে সংবেদন পৌঁছে দেওয়া। দেখো, এটা নামটা শুনে বুঝতে পারছি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলছে, তো তার মানে এটা নিজে নিজে হয়। তার মানে তোমার হার্ট কীরকম সংকোচন হবে, প্রসারণ হবে, ওটা নিজে নিজে হবে। পাকস্থলী কীরকমভাবে বা ইন্টেস্টাইন কীরকমভাবে প্রসারিত হবে, খাবারকে নিয়ে যাবে, ও নিজে নিজে হবে। ওটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা বিজ্ঞান বলছে। কিন্তু তুমি পারবে, জানো, তুমি চাইলে তোমার হার্টবিট নিয়ন্ত্রণ করতে পারো। এবং এটা বলছি পালস রেট, স্বাভাবিক মানুষের পালস রেট কত হয়? 72 থেকে 80 স্বাভাবিক। এবং এই পালস রেট ঠিক করে দেয় তোমার আয়ুষ্কাল কত হবে। এই পালস রেটকে যদি তুমি কমিয়ে দিতে পারো, তোমার আয়ুষ্কাল বেড়ে যাবে। আমি পালস রেটকে 55 অবধি নিয়ে আসতে পেরেছি। যারা আরও বেশি সাধনায় থাকে তারা পালস রেটকে 25-30-এও নামিয়ে নিয়ে চলে যেতে পারে। তার যখন পালস রেট 25-30 হবে না, মনে হবে সে বোধহয় মরেই গেছে হয়তো। বুঝতে পেরেছ? কেউ যখন ধ্যানের মধ্যে থাকে, ধ্যানের গভীরে চলে যায়, তখন তার পালস রেট হয়তো 20 হয়ে গেল। তো এইরকমভাবে হৃদস্পন্দনের পেশিগুলোকেও নিয়ন্ত্রণ করা যায়, এবং পাকস্থলী চলাফেরা মানে সব কিছুকেই নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু তার জন্য নিজেকে ট্রেন করতে হয়। বিজ্ঞান আমাদেরকে বলে এগুলো দ্বারা করা যায় না। তো যেহেতু আমরা বিজ্ঞান পড়ছি বলে এটাই লিখবো, এগুলো আমরা নিজে থেকে নিয়ন্ত্রণ করতে হয়। যেমন ধরো, চোখের সামনে কোনো কিছু যদি চলে আসে, তাহলে চোখ নিজে নিজেই বন্ধ হয়ে যাবে, তাহলে এটা অটোনমিক স্নায়ুতন্ত্র দ্বারা হবে। যদি নাকের মধ্যে কোনো কিছু ঢুকে যায়, তাহলে আমার হাঁচি পড়বে, তাহলে এটা ANS দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাহলে বুঝতেই পারছি যা কিছু নিজে নিজেই হয় সেটাকে আমি ANS বলবো। যদি কারো পেটে ব্যথা হচ্ছে, এই ব্যথাটা এসে বুঝতে পারছি কিসের জন্য? ANS এর জন্য। কারণ এটা তো ভেতরে, শরীরের ভেতরস্থ কোনো একটা অঙ্গ বা যন্ত্রের জন্য ব্যথা, তাই না? এর সংবেদন তো ANS-ই দেবে আমাকে। আর PNS দ্বারা কি হবে? গোটা চামড়া। তাহলে লেখো, দেহের বাইরের আবরণ থেকে উত্তেজনা মস্তিষ্কে প্রেরণ করা, এটা হচ্ছে PNS এর কাজ, পেরিফেরাল নার্ভাস সিস্টেম।